অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা চলচ্চিত্র নির্মাতা মুস্তফা সরওয়ার ফারুকী ও ব্যবসায়ী শেখ বশিরউদ্দিনের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ দেওয়া হয়েছে। এ বিষয়ে থাকবে একটি প্রতিবেদন। অন্যদিকে উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকীকে টিকটকার আখ্যা দিয়ে 24 ঘন্টার আলটিমেটাম বেঁধে দেওয়া সহ হরতালের হুমকি দিয়েছেন জনতার অধিকার পার্টির সভাপতি। থাকবে এ বিষয়ে তার বক্তব্য। শুরুতেই দেখব প্রতিবেদন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা চলচ্চিত্র নির্মাতা মুস্তফা সরওয়ার ফারুকী ও ব্যবসায়ী শেখ বশিরউদ্দিনের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই নোটিশ পাঠিয়েছেন ঢাকা জর্জ কোর্টের আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম সবুজ খান। নোটিশ পাওয়ার 3 দিনের মধ্যে তাদের পদত্যাগ কার্যকর করতে বলা হয়েছে। এছাড়া ওই আইনজীবী নিজেকে উপদেষ্টা মণ্ডলীতে অন্তর্ভুক্ত করার আবেদন জানিয়েছেন। নোটিশে বলা হয়েছে, চলচ্চিত্র নির্মাতা মুস্তফা সরওয়ার ফারুকী ও ব্যবসায়ী শেখ বশিরউদ্দিন গত 10 নভেম্বর সন্ধ্যায় উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছেন। 16 বছর পর ইতিহাসের সবচেয়ে বড় ফ্যাসিস্ট ও গণহত্যার নায়ক খুনি শেখ হাসিনার পতনের পর সাধারণ ছাত্র জনতা ও দেশবাসী একটি সুন্দর সরকার চেয়েছিল। সব বিতর্কের ঊর্ধ্বে উঠে একটি ক্লিন ইমেজ ও সজ্জন এবং সর্বজনীন গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবেন। কিন্তু আমরা দেখছি ফ্যাসিস্ট সরকারের উপাদান বিদ্যমান এমন ব্যক্তিদের উপদেষ্টা মণ্ডলীতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। এদিকে উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকীকে টিকটকার আখ্যা দিয়ে 24 ঘন্টার আলটিমেটাম বেঁধে দেওয়া সহ হরতালের মতো হুমকি দিয়েছেন জনতার অধিকার পার্টির সভাপতি। আমরা তার বক্তব্য দেখব। আমি দেখেছি তার স্ত্রীকে নিয়ে কি করা হয়েছিল সেটা আমরা সবাই জানি। আগামী 72 ঘন্টার ভিতরে তাদেরকে যদি প্রত্যাহার না করা হয়, অপসারণ যদি না করা হয়, রাজনৈতিক দলগুলো মিলে যদি কেউ সাড়া না দেয়, আমি আমার এই ছোট দল জনতার অধিকার পার্টিতে ঘোষণা দিচ্ছি, প্রয়োজনে হরতালের মতন কর্মসূচি দিতে বাধ্য হবো। এই বাংলাদেশে আরো একটি ইতিহাস তৈরি করবো। কারণ এই দুজন উপদেষ্টাকে আপনারা অপসারণ করতে হবে, এটি জনগণের দাবি। আর 2 জন উপদেষ্টা ছাত্রদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আসছিলেন। আরে ভাই, আপনারাও তো তখন আন্দোলন করেছেন, আপনাদেরকে মন্ত্রী এমপিরা সান্ত্বনা দেওয়ার জন্য এসেছিল। জাতীয় পার্টি এবং উপদেষ্টাদের ভিতরে কোনো পার্থক্য নেই, কারণ আওয়ামী লীগের সময় তারা 2 জনই সরকারে ছিল। এখন মনে হয় সমন্বয়কারীরা সরকার, আবার সমন্বয়কারীরা বিরোধী দল, তাদের পার্থক্য তা আমি খুঁজে দেখতেছি না। পিতামাতার দোয়া, দেশবাসীর দোয়া আমি বেঁচে আছি। ডিবি কাঞ্চাবাই আমাকে নিয়ে সেদিন যারা ডিবি কাঞ্চাবাই গ্রেপ্তার হয়েছেন 28 অক্টোবরের পরের ঘটনায় সবাই হয়তো বিষয়টি অবগত আছেন। কি নির্মম নির্যাতন! জানালার গ্রিলের সাথে আমাকে বেঁধে হ্যান্ডকাপ পরিয়ে 2 পায়ে রশি লাগিয়ে আমাকে অত্যাচার করা হয়েছিল, আমাকে নির্যাতন করা হয়েছিল। সেই নির্যাতনের বর্ণনা দেওয়ার মতো ভাষা আমার কাছে নাই। কারণ শুধু আমি নয়, 28 অক্টোবরের পরে যতগুলো মানুষ গ্রেপ্তার হয়েছিল হাসিনার সেই বন্দিশালায় প্রত্যেকটি মানুষের শরীরের টর্চারের চিহ্ন করা কিছুই নেই। গণ অধিকারের পরিষদের সম্মানিত সভাপতি নুরুল সাহেব গ্রেপ্তার হয়েছিলেন, তাকে জিজ্ঞাসা করলে অনন্ত হয়তো পেয়ে যাবেন। ডিবি কাঞ্চাবাইয়ের গ্রেপ্তারের পর যে নির্মম নির্যাতন করা হয়েছিল বিরোধী দলের নেতাকর্মীদের উপর, সেই নির্মম নির্যাতনের বর্ণনা দেওয়ার মতন কোনো ভাষা আমার নেই। মা কেঁদেছে, বাবা কেঁদেছে, আত্মীয় স্বজন কেঁদেছে, বোন কেঁদেছিল। কোথায় রেখেছে ডিবি হারুন সেই প্রশ্নের উত্তর দেননি। গ্রেপ্তারের কথা অস্বীকার করছে। যখন মিডিয়াতে বারবার এটি প্রকাশিত হয়েছিল, তখন 13 নভেম্বর আদালতের মিডিয়ার সামনে আমাকে হাজির করা হয়েছিল। চেয়েছিল আমাকে খুন করে ফেলবে, কিন্তু আল্লাহ হতে পারেনি। প্রস্তাব ছিল আমার 2টো। একটা হচ্ছে আমাকে টাকা দিবে মোটামুটি বিরোধী দলের বিপক্ষে গিয়ে কথা বলার জন্য, প্রস্তাব ছিল আরেকটি, সেটি হচ্ছে তোমার যা কয়েক জনের কাছে তুমি রাজপথে নামছো কেন, বড় বড় রাজনৈতিক দল নামছে না, তুমি কেন চিল্লাপাল্লা করছো? আমি একটাই উত্তর দিয়েছি, আমি একা হলেও গণতন্ত্রের জন্য যুদ্ধ করবো, জীবন থাকতে আমি যুদ্ধের ময়দানে থাকবো। আর আপনাদের সাথে কোনো ধরনের আপোষ মীমাংসা নয়। আল্লাহর রহমতে সেই স্বাধীন একটি সংগ্রাম আমরা পেয়েছি 5 আগস্টের পরে। শুধু এতটুকু বলতে চাই,